প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক, রোহিঙ্গা সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা। ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন ডক্টর ইউনুস গুতেরেস। ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, শতভাগ বিক্রি হচ্ছে অনলাইনে। রেল স্টেশনে নেই চিরচেনা ভিড়, এখনো জমে ওঠেনি বাসের টিকিট বিক্রি। মহাসড়ক দখল করে গাজীপুরে একের পর এক অস্থায়ী দোকান, চলছে চাঁদাবাজিও। যানবাহন ও পথচারী চলাচলে বিঘ্ন, কঠোর পদক্ষেপ না নিলে ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা। সীমান্তে নদ নদীর বাঁধ মেরামতে সম্মতি নেই ভারতের। কারিগরি কমিটির বৈঠকের সিদ্ধান্ত কার্য বিবরণীতে উপস্থাপনেও আপত্তি। গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা। এবং সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের প্রথম নামাজ জানাজা। জুমার পর ধানমন্ডি ঈদগাহ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুরে হবে দাফন। সহকর্মীদের স্মৃতিচারণ। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছালে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান। তাদের মধ্যে রোহিঙ্গা সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার কার্যালয়ে রাখা পরিদর্শন বইতে স্বাক্ষর করেন অ্যান্তোনিও গুতেরেস। অংশ নেন গ্রুপ ফটো সেশনে। এরপর কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব। এদিকে অধ্যাপক ইউনুসের সঙ্গে বৈঠকের আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুল ইসলামের সঙ্গে সংক্ষিপ্ত সাক্ষাতে মিলিত হন অ্যান্তোনিও গুতেরেস। তার সফরের মধ্য দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে। আগামী 16 মার্চ ঢাকা ত্যাগ করবেন জাতিসংঘ মহাসচিব। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এই মুহূর্তে কক্সবাজারের বিমানবন্দরে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল এবং উখিয়ায় ক্যাম্প এলাকায় আছেন হাসান ওয়ালি। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। হয়তো কিছুক্ষণের মধ্যে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি এখানে আসলে কক্সবাজার এয়ারপোর্ট থেকে শুরু করে রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত পুরো এলাকার নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বিশেষ করে আমরা কক্সবাজার বিমানবন্দরে যেটি দেখতে পাচ্ছি, এখানে যেমন পুলিশ রয়েছে, এপিবিএন রয়েছে, ঠিক তেমনি বিমান বাহিনীর সদস্যরা রয়েছেন, পাশাপাশি এসএসএফ এর সদস্যরা আসলে লক্ষ্য করা যাচ্ছে। সবকিছু মিলিয়ে কক্সবাজার বিমানবন্দরে যেহেতু অবতরণ করবেন দুজনই গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই ক্ষেত্রে এখানে আসলে এই এলাকাটি পুরা নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। শুধু এই এলাকায় নয়, শুধু এই যে বিমানবন্দর থেকে নেমে যেখানে যাবেন, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্প, পুরো রাস্তা যে 65 কিলোমিটার রাস্তা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস যেটি করবেন কক্সবাজারে, তিনি বিমানবন্দরের একটি কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রমের পাশাপাশি তিনি আরও কক্সবাজার যে আশ্রয় কেন্দ্র রয়েছে জলবায়ু উদ্বাস্তুদের, সেই কার্যক্রমও আসলে তিনি দেখার কথা রয়েছে। সবকিছু মিলিয়ে তিনি অধ্যাপক ইউনুস এখানে কক্সবাজারে যে কার্যক্রমগুলো আছে সেটি বিকেল 3টা পর্যন্ত সেই কার্যক্রমগুলো চলবে। তারপর তিনি বিকেল 4টায় বর্ধিত 20 নম্বর ক্যাম্পে, যেখানে লাখো রোহিঙ্গার সঙ্গে যে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, সেখানে একসঙ্গে যোগ দেবেন। সেই ক্ষেত্রে বিকেল 4টার পর কিন্তু দুজনই আবার একসঙ্গে হবেন এবং লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন। আর অ্যান্তোনিও গুতেরেস এইখান থেকে কক্সবাজার থেকে মূলত হেলিকপ্টার যোগে ক্যাম্পে যাবেন, কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে। সেখানে আসলে বেশ কিছু তার কার্যক্রম রয়েছে। আমরা যেটুকু জানতে পেরেছি, ক্যাম্পে তিনি প্রথমে তিনটি বৈঠক করবেন রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে। সেখানে তিনি যে খাদ্য কার্যক্রম রয়েছে, সেই কার্যক্রম যে বিতরণের যে কার্যক্রম, সেগুলো পরিদর্শন করবেন এবং পাশাপাশি যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে যারা স্বাস্থ্যসেবা থেকে শুরু করে খাদ্য সহায়তা দিয়ে থাকে, তাদের সঙ্গে বৈঠক করবেন। তারপর তিনি ক্যাম্পে ঘুরে মূলত 18 নম্বর ক্যাম্পে যাবেন। সেখানে একটি লার্নিং সেন্টার রয়েছে, সেই লার্নিং সেন্টারে তিনি পরিদর্শন করবেন। পাশাপাশি রোহিঙ্গা শিশু রয়েছে, প্রতিনিধি রয়েছে, তাদের সঙ্গে বৈঠক
বৈঠক করবেন। এরপর তিনি একটি সাংস্কৃতিক স্মৃতিকেন্দ্র রয়েছে রোহিঙ্গাদের, যেখানে আসলে নৌকা থেকে শুরু করে নানা ধরনের যে কার্যক্রমগুলো রয়েছে রোহিঙ্গাদের, সেই কার্যক্রমগুলো তিনি পরিদর্শন করবেন এবং রোহিঙ্গা যারা যুবক রয়েছে তাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর বর্ধিত 20 নম্বর ক্যাম্পে লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ হবেন এবং সেই সন্ধ্যা 6:30 পর্যন্ত সেখানে কার্যক্রম শেষ করে তিনি ঢাকার উদ্দেশ্যে আবার রওনা হবেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার বিমানবন্দর থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার বিমানবন্দরে। রোহিঙ্গা সংকটের 8 বছর চললেও এখনও একজনকেও মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি বাংলাদেশ। এমন প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার সফর ঘিরে নতুন করে স্বদেশে ফেরার স্বপ্ন বুনছেন রোহিঙ্গারা। বলছেন নিজ ভিটায় নিরাপদে ফেরার দাবি জানাবেন তারা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারও আশা করছেন গুরুত্বপূর্ণ এই সফরের মাধ্যমে রাখাইনে স্বস্তি ফিরবে, সেই সঙ্গে রোহিঙ্গাদেরও স্বদেশে ফেরার পথ সুগম হবে। মোহাম্মদ ফরাজার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের উখিয়ার 18 নম্বর ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হারেস প্রাণ বাঁচাতে 2017 সালের 25শে আগস্ট 4 সন্তান নিয়ে আশ্রয় নেন বাংলাদেশে। ক্যাম্পে মানবতার দিন কাটালেও মিয়ানমারে তিনি ছিলেন রাজার হালে। জমি জমা তো বটে, ছিল গোয়াল ভরা গরু মহিষ ছাগলও। হারেস এখন ফিরতে চান সেই জীবনে, চান নিজ ভিটায় ফিরতে। তার এখন আর অন্য মিকে যাই এরকম হাম খরচ করি হন আর এটা হাইড নেবারি তাহলে আর যিনি সরকার তোর রাইসেন্দের হেগিন হাই এর রিফিউজি জীবন যাপন করি আর রিফিউজি জীবন যাপন করি পেলাম না চাই আর দেশের মধ্যে আর অফিস যাই পেলা চাই। শুধু হারেস নন, খদিজা ও ইমান আলীও চান ক্যাম্পের বন্দি জীবন থেকে মুক্তি। এটা জীবনে এক হাজার বেশি দেশ থাইছিলাম যে আন্দোলন করে হাই গুণা নাকি গুণা আসলে দিলে এটা আর বেশি দুঃখ রোদে ফুরির জ্বরে বিজির যখন দিন হাড়ি দিয়ে জম। কক্সবাজারে এসব আশ্রয় শিবিরে বসবাস করছেন 13 লাখেরও বেশি রোহিঙ্গা। গত 8 বছরে তাদের একজনও মিয়ানমারে ফেরত পাঠানো যায়নি। তবে জাতিসংঘের মহাসচিব ও প্রধান উপদেষ্টার সফর ঘিরে নতুন করে আশার সঞ্চার তৈরি হয়েছে। জিন্দেগি গুজারিদার গই আর তুমি বালানো লাগে খেয়ে আর দেশের মনে আর ওয়াপেস যাই ফারে দিলে সুবিধা সবাই গরি তারা সুবিধা করে দেয় সুন্দর আর কান আমি যাই বাদে আর সুন্দর দেবেল হলে আর কান মাঝে আর যাই বেলা সুন্দর চাই মানে জাতিসংঘর মানুষের বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস দিবা মানি আর চাই দিয়ে আর বাংলাদেশের নথাক্যম সেফ সিকিউরিটি লেয়ারে আর মানে বর্মা যাইতে চাই যে নাকি আর তো ইয়ার আগে বহুতবার এটা আজা হচ্ছে গেলে আনা পারবা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের আশা গুরুত্বপূর্ণ এই সফর রাখাইনে স্বস্তি ফেরাবে, সেই সঙ্গে রোহিঙ্গাদের নিজ ভূমে ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে। দুইজনের উপস্থিতি তাদেরকে জানান দেবে যে আমরা সবাই রোহিঙ্গাদের পক্ষে আছি। রোহিঙ্গাদের কনফিডেন্স বিল্ড আপ হবে এবং রোহিঙ্গারা তাদের দেশে ফেরত যাওয়ার জন্য উৎসাহিত হবে। এর আগে 2018 সালের 2 জুলাই উখিয়ার আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখে যান জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ঈদ উল ফিতরকে কেন্দ্র করে ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন রিপোর্টার মনির হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। শুরু হয়েছে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি বাস এবং ট্রেনের একসঙ্গে, অর্থাৎ আজকে সকাল 8টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ রেলের পশ্চিমাঞ্চলের দিয়ে, এবং দুপুর 2টা থেকে শুরু হবে পূর্বাঞ্চল অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে ট্রেন বিক্রি। এবং এবার আমরা জানিয়েছি এর আগেও যে এবারের যে ট্রেনের টিকিট সেটি সম্পূর্ণ অর্থাৎ শতভাগ অনলাইনে বিক্রি করা হচ্ছে। সেক্ষেত্রে কমলাপুর রেলওয়ে স্টেশনে এর যে কাউন্টারগুলো আছে সেগুলোতে কিন্তু সেরকম বা যেই অগ্রিম টিকিট অর্থাৎ ঈদ যাত্রী যারা আছেন তাদের তেমন কোনো ভিড় নেই, এবং কেউ আসলে এখানে আমরা সকাল থেকে ছিলাম এখানে আসলে তেমন কোনো ভিড় বা সেরকম যাত্রীদের কোনো অবস্থা আমরা লক্ষ্য করিনি। আমরা সাধারণ যে যাত্রীরা আছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে অনলাইনে হওয়ার কারণে অনেকেই যেমন স্বস্তি প্রকাশ করেছে, সে সঙ্গে অনেকেই আবার বলছে যে অনলাইনের পাশাপাশি যদি কাউন্টারে
পরেও কিছু টিকিট রাখা হতো তাহলে তাদের জন্য আরও বেশি সহজ হতো। এবং আমরা স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। স্টেশন কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে অনলাইনে যে টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল 8টা থেকে সেটি নির্বিঘ্নেই চলছে। এখন পর্যন্ত তাদের কাছে কোনো অভিযোগ নেই এবং যেটি জানিয়েছে যে সকাল 8টায় শুরু হওয়ার পর 8:30টার মধ্যে 15,773টি টিকিটের বিপরীতে প্রায় 20 লাখ হিট করেছে। অর্থাৎ তারা বলছে যে ব্যাপক সাড়া তারা পেয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে তখন যিনি কথা বলেছিলেন তখন আসলে যেটি বলছিলেন 90%-এরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। এবং আমরা যেটি জানিয়ে রাখি যে আজ 14ই মার্চ অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে 24 মার্চ, অর্থাৎ 24 মার্চ থেকে ঈদ যাত্রা শুরু হবে যাত্রীদের এবং পর্যায়ক্রমে এই টিকিট অনলাইনে শতভাগ দেওয়া হবে এবং বারবারই বলা হচ্ছে যে কাউন্টারে কোনো টিকিট দেওয়া হবে না এবং 14 মার্চ থেকে শুরু হয়ে এটা আসলে 20 মার্চ পর্যন্ত চলবে এবং 20 মার্চ 30 মার্চের টিকিট দেওয়া হবে। তো এই ছিল এখন পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে সব শেষ। ঈদের অগ্রিম টিকিট বিক্রির খবর জানছিলাম কমলাপুর রেল স্টেশন থেকে। মহাসড়ক দখল করে গাজীপুরে গড়ে উঠেছে একের পর এক অস্থায়ী দোকান। এতে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন না পথচারীরা। যান চলাচলে ঘটছে ব্যাঘাত। দীর্ঘদিনের এমন পরিস্থিতিতে নীরব প্রশাসনের ভূমিকা, দায় চাপাচ্ছেন একে অন্যের উপর। এমন বাস্তবতায় স্থানীয়রা বলছেন কঠোর পদক্ষেপ না নিলে আসছে ঈদে ভোগান্তি ঠেকবে চরম পর্যায়ে। জুনায়েদ রুবেলের ছবিতে মেহেদি হাসানের রিপোর্ট। মহাসড়ক দখল করে অস্থায়ী মার্কেট থেকে চাঁদা তুলছেন এক ব্যক্তি। গাজীপুরের ব্যস্ত সড়ক বোটবাজার এলাকার দৃশ্য এটি। চাঁদা তোলা শেষে এবার সময় সংবাদের মুখোমুখি। কিসের টাকা ভাই? সিটির খাজনা। কোনো রসিদ আছে? হ্যাঁ রসিদ আছে। দেখান তো। আমাদের পুরো বাজার থেকে খাজনা উঠাতে বলছি। এটা কি বাজার? আপনি যেখান থেকে এখন মাত্র টাকা তুলেন এটা কি বাজার? বাজার না এটা? এটা বাজার? কিভাবে বাজার এটা? রসিদ আগে দেওয়া হয়েছে, এখন বর্তমানে মানে চীনা পরিচিত মুখ হয়ে গেছে তার জন্য দেওয়া হচ্ছে না। রসিদ বন্ধ। হ্যাঁ। কত দিলেন? 50। কেন দিছেন? এটা সিটির কথা কয় না। প্রতি দোকান থেকে 50 টাকা 80 টাকা যারতে যা পারে লয়ে লিতেছে। এটা টোটালি চাঁদাবাজি এক কথায়। এই ঘটনার কিছুক্ষণ আগেই পুলিশের এই বিশেষ অভিযান গাজীপুর চৌরাস্তায়। এই খবরে ততক্ষণে দোকানপাট গুছিয়ে যে যেভাবে পারছেন দৌড়ে পালাচ্ছেন। পুলিশের চেষ্টায় অবশেষে যান চলাচলের জন্য উন্মুক্ত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। চুরি ছিনতাই এবং এই ফুটপাত দখল মুক্ত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পুলিশের কঠোর তৎপরতায় সড়কটি দখল মুক্ত করা হলেও কয়েক ঘন্টার ব্যবধানে আবারও হকারদের দখলে। পুলিশ আসলে ফাঁকা আর চলে গেলেই পূর্ণরূপে ধরা। এ যেন চোর পুলিশের খেলা। শুধু এই শহরেই নয়, সড়ক আর ফুটপাত দখল পুরো জেলায় এখন নিত্যদিনের চিত্র। বাধাহীন দখলবাজির এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে মহাসড়ক। টঙ্গী থেকে শুরু করে গাজীপুরের শেষ সীমানা পর্যন্ত প্রায় সকল পয়েন্টই যেন এক একটি মার্কেট। এতে যাতায়াত দুর্ভোগে অতিষ্ঠ নগরবাসী। চলাফেরা যায় না, দূরপাল্লার যাত্রীরা থাকে বা গাড়ি টাড়ি চলতে পারে না, বাস চলতে পারে না। এদের মানে যন্ত্রণায় সবসময় এই অবস্থা। পুলিশ আসে, আমরা দৌড় দেই, আবার বসি, এরকমই আর কি। দিনের পর দিন সড়ক দখলের এই খবর অবশ্য কর্তৃপক্ষেরও জানা, তবে নির্বিকার। নামমাত্র অভিযানে দায় সারলেও নগর ভবনের এই কর্মকর্তার প্রশ্ন, দায় কি শুধু সিটি কর্পোরেশনের? মানুষ যদি চলাচলে অসুবিধা হয় সেটা তো অবশ্যই শুধু এটা সিটি কর্পোরেশনের বিষয় না, এটা পুলিশ প্রশাসনের সবচেয়ে বড় বিষয়। পুলিশ প্রশাসনের মানবতার দিক বিবেচনায় অবশ্য কঠোর অবস্থানে নেই মেট্রোপলিটন পুলিশও। তবে মাঠের চিত্র যাই হোক, জেলা পুলিশের দাবি সড়ক রয়েছে পুলিশের নিয়ন্ত্রণে। প্রেশার দিলে এদেরকে ধরেন জেলখানায় পাঠাতে হবে বা মানে আইনি প্রসেসে যেতে হবে। তো সেটা করলে আবার এই গরিব মানুষগুলো তখন আবার আর একটা এই মানে আইনের বেড়াজালে পড়ে যাবে। 80% ক্ষেত্রে আমরা এটা ফুটপাতকে দখলমুক্ত করতে পেরেছি, বাকিটাও ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই করে ফেলব। কর্তৃপক্ষের এমন গড়িমিশিতে প্রায় প্রতিদিনই সড়ক দখল করে অবৈধভাবে গড়ে উঠছে দোকানপাট। এমন পরিস্থিতিতে ঈদ উপলক্ষে ভোগান্তি কমাতে কতটা তৎপর হয় প্রশাসন, সেটাই এখন দেখার বিষয়। মেহেদি হাসান, সময় সংবাদ, গাজীপুর। যৌথ নদী কমিশনের অন্যতম অংশীদার যৌথ কারিগরি কমিটির বৈঠকের সিদ্ধান্ত কার্যবিবরণীতে উপস্থাপনের অনুমতি দেয়নি ভারত। আবার সীমান্তবর্তী নদ নদীর ক্ষয়ক্ষতি ও বিভিন্ন স্থানে বাঁধ মেরামতেও মেলেনি নয়াদিল্লির সম্মতি। তবে কোনো একটি পক্ষ ছাড় দিলে পরবর্তীতে বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে কার্যবিবরণী প্রস্তুত হতে পারে বলে জানিয়েছেন যৌথ নদী কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেন। এদিকে টানাপোড়েনের কারণে মেয়াদ শেষে গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখছেন পানি বিজ্ঞানী অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। প্রসন্ন শিশের রিপোর্ট।
গঙ্গার পানি বন্টন চুক্তি বাস্তবায়ন সহ বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন 54টি নদী নিরীক্ষার কাজ করে থাকে দুদেশের যৌথ নদী কমিশন জেআরসি। আর উভয় দেশের সীমান্ত ঘেঁষে চলা নদী, খালবিল বা জলাশয় রক্ষণাবেক্ষণ সহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে এ ব্যাপারে জেআরসিকে সুপারিশ দেওয়ার দায়িত্ব রয়েছে একটি যৌথ টেকনিক্যাল কমিটি। 1996 ডিসেম্বরে গঙ্গার পানি বন্টন চুক্তি অনুসারে উভয় দেশের প্রতিনিধি দলের উপস্থিতিতে 1 জানুয়ারি থেকে 31 মে পর্যন্ত গঙ্গার পানি ভাগ করে নেয় দুই দেশ। ফারাক্কা পয়েন্টে 75,000 কিউসেকের বেশি পানি থাকলে ভারত পায় 40,000 কিউসেক, অবশিষ্ট পানি পায় বাংলাদেশ। 70 থেকে 75,000 কিউসেক থাকলে বাংলাদেশ 40,000 কিউসেক, অবশিষ্ট পানি পায় ভারত। আর 70,000 কিউসেক বা তার কম পানি থাকলে দুই দেশের মধ্যে সমান ভাগ হয়ে থাকে। আগস্টে পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশের টানাপোড়েনের মধ্যেই প্রায় 2 বছরের ব্যবধানে গত 7 মার্চ কলকাতায় অনুষ্ঠিত হয় জেআরসির টেকনিক্যাল কমিটির 2 দিনব্যাপী বৈঠক। ফারাক্কাবাদ পয়েন্টে গঙ্গার পানি প্রবাহ সরেজমিন পর্যবেক্ষণও করেন কমিটির সদস্যরা। তবে বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয়ে চিহ্নিত করে একটি কার্যবিবরণী তৈরি হলেও এতে সই করতে রাজি হয়নি ভারত। এ ব্যাপারে জানতে চাইলে জেআরসি সদস্য ও বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ আবুল হোসেন সময় সংবাদকে বলেন, সীমান্ত নদীসমূহের ক্ষয়ক্ষতি ও বিভিন্ন স্থানে বাঁধ মেরামতে ভারতের সম্মতি মেলেনি। গঙ্গা চুক্তি ঠিক মতো বাস্তবায়ন হচ্ছে, চুক্তি অনুযায়ী পানি ঠিক মতো পাচ্ছে। এই বছর আমাদের স্যারের বাঁধ ভেঙে গেছে, আর আমরা এটা করতে চাচ্ছি, ওরা করতে দিচ্ছে না। সার্চ ফোরকাস্টিং নিয়ে অনেক আলাদা সেশন হয়েছে, সেখানেও কিছু ভালো এগ্রিমেন্ট হয়েছিল ডিসকাশনে, কিন্তু মিটিং মিনিটসে আবার সেগুলো ওনারা লিখতে দেয় নাই। এদিকে দুদেশের মধ্যে চলমান টানাপোড়েনে আগামী বছর গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন পানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। আমিও তো আশাবাদী চুক্তি নবায়ন হওয়া উচিত। এটা যদি বর্তমান মেম্বার জেআরসি করতে পারেন, যে পানিটুকু আমরা পেয়েছিলাম সেটা ব্যবহারের জন্য বাংলাদেশ কোনো পদক্ষেপ নেয়নি। 1996 সালে আওয়ামী লীগ সরকারের সময়ে দুদেশের মধ্যে 30 বছর মেয়াদী গঙ্গার পানি বন্টন সংক্রান্ত চলমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের 11 ডিসেম্বর। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এই মুহূর্তে উখিয়ায় ক্যাম্প এলাকায় আছেন সহকর্মী হাসান ওয়ালি, সরাসরি যাচ্ছি তার কাছে। আর কিছুক্ষণ পরে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই জায়গাটিতে আসবে, রোহিঙ্গা ক্যাম্পের 18 নম্বর ক্যাম্পে। আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি কালচারাল সেন্টারের সামনে, এখানেই রোহিঙ্গা যুবকদের সঙ্গে তিনি মত বিনিময় করবেন। এর বাইরেও তিনি আরও 2টি প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। এর মধ্য দিয়ে আসলে দুপুর নাগাদ যেই প্রোগ্রামগুলো রয়েছে সেটি সমাপ্ত হবে। এবং একই সঙ্গে আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কক্সবাজার থেকে যেই উদ্বোধনী অনুষ্ঠানগুলো রয়েছে 3টি প্রকল্পের মসজিদ সহ, সেটি শেষে তিনি এই জায়গাটিতে এর পাশেই আসলে যে ইফতার আয়োজন করা হয়েছে, 1 লাখেরও বেশি রোহিঙ্গা একসঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্যে এই ইফতার আয়োজনে অংশগ্রহণ করবেন। সেখানে জাতিসংঘ মহাসচিব এবং প্রধান উপদেষ্টা থাকবেন, রোহিঙ্গারা থাকবেন, তাদের যে প্রতিনিধিরা রয়েছেন তারা কথা বলবেন। আমরা সকাল থেকেই বিভিন্ন ক্যাম্পে ঘুরেছি, সব জায়গায় কিন্তু আমরা দেখেছি তাদের মধ্যে আসলে এক ধরনের উৎসব বিরাজ করছে, বিশেষ করে শিশুদের মধ্যে যারা আসলে প্রতিনিধি রয়েছেন, গোত্রের প্রতিনিধি রয়েছেন, তাদের মধ্যে তারা বলছেন যে তারা আসলে যেই ভরণ পোষণের ব্যাপার রয়েছে, রেশনের ব্যাপার রয়েছে, সেটি যেমন আসলে বেশি চান বা সেটি যাতে করে সংকট না পড়ে সেটি নিশ্চয়তা যেমন চান, তার চেয়েও আসলে তারা বেশি চান যে তাদের দেশে যাতে করে তারা ফিরে যেতে পারেন, নিজের ভিটেতে যাতে করে আসলে ফিরে যেতে পারেন, সেই প্রত্যাশা তারা করেন। যেহেতু জাতিসংঘ মহাসচিব আসছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, বিশ্ব নেতৃত্বের কাছে যাতে করে এটি আরও গুরুত্ব পায়, তারা আশা করছেন যে আজকের মধ্য দিয়ে আসলে সেটি হবে। 7 বছরের মাথায় জাতিসংঘ মহাসচিব আসছেন রোহিঙ্গা ক্যাম্প প্রদর্শনে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসও আসলে আসেন। এর মধ্য দিয়ে রোহিঙ্গা যারা রয়েছেন তারা আসলে আশা করছেন নতুন একটি ইতিবাচক ধারা আসলে তৈরি হবে, তাদের আসলে ফেরার যে পথ সেটির একটি কোনো গতি পাবে, সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন। সরাসরি যুক্ত ছিলাম উখিয়া ক্যাম্প এলাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.আ.ম আরেফিন সিদ্দিকের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সকাল 11টায় রাজধানীর নর্থ রোডের বায়তুল আকসা জামে মসজিদের সামনে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিবারের সদস্য সহ শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে উপাচার্য জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তার জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না,
তবে কেন্দ্রীয় জামে মসজিদে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি সাবেক উপাচার্য হিসেবে তাকে সম্মান জানাতে সব আনুষ্ঠানিকতা করা হবে। 2 দফায় জানাজা শেষে আরফিন সিদ্দিকের মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে। তাকে আল্লাহ বেহেশতের উচ্চ মাকামে স্থান দেবেন এই দোয়া করি অত্যন্ত আন্তরিকভাবে। তিনি একজন অত্যন্ত বিনয়ী সজ্জন মানুষ ছিলেন। সহকর্মী হিসাবে আমরা দোয়া করি যেন আল্লাহ তার মানবিক দোষ ত্রুটি ক্ষমা করে দিন এবং তাকে উচ্চ মর্যাদায় রাখেন। সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে ভিড় বেড়েছে রাজধানীর শপিং মল ও বিপণী বিতানে। এই মুহূর্তে বসুন্ধরা শপিং মলে আছেন রিপোর্টার ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। আজকে সকাল 10টা থেকে এই শপিং মলের বাইরে মানুষজন ভিড় করা শুরু করে দিয়েছিলেন। সে কারণে নির্ধারিত সময় 10:40 এই শপিং মলটি খুলে দেওয়া হয়েছে। এরপর থেকে আমরা শপিং মলগুলোর ভিতরে আমরা দেখছি মানুষজনের উপচে পড়া ভিড়। বেলা যত গড়াচ্ছে মানুষজনের উপস্থিতি তত বেশি বাড়ছে। এই মুহূর্তে আমরা এই শপিং মলের যে পাশটাতে আসলে দেশি কাপড় চোপড় বিক্রি হয়, দেশি ব্র্যান্ডগুলোর তাদের পসরা সাজিয়ে বসেছেন সেই জায়গাটিতে আছি। বেশ উপচে পড়া ভিড় কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটাতে মানুষজনের যে উপস্থিতি, অন্য পাশটাতেও কিন্তু একই ধরনের উপস্থিতি, অর্থাৎ দেশি পোশাকের প্রতি মানুষজনের যে আগ্রহটা সেটা এই উপস্থিতি বলে দিচ্ছে। তবে এখানকার যারা ক্রেতা আছেন, যারা আসছেন, তাদের সাথে কথা বলে আমরা যেটি বুঝতে পারছি যে গত বছরের তুলনায় এবছর এই পোশাকের দাম কিন্তু সব ধরনের পোশাকের দাম কিন্তু বেড়েছে। তারা যেটি বলছেন, পাশাপাশি 10% ভ্যাট যেটি গত বছর 7.5% ছিল সেটি বেড়েছে। সে কারণে তাদের আসলে কিছুটা চাপ আসলে পড়েছে সেটি তারা বলছেন। পাশাপাশি বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় এবছর যেহেতু পোশাকের দাম বেড়েছে সে কারণে তাদের বেচা কেনাও কিছুটা প্রভাব পড়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে এই শুক্রবারে, গত শুক্রবার কিংবা অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক ভিড় এবং বেচা কেনা ওরকম প্রত্যাশিতভাবে ওনারা করতে পারছেন সেটি তারা বলছেন। তবে একটি ব্যাপার একটু জানিয়ে রাখি যে এবছর মানুষ এই দেশি দশ বা এই পাশটাতে মানুষজনের যে বেচা কেনার যে প্রবণতা সেটি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নারীদের পোশাক বিক্রি হচ্ছে, বিশেষ করে কামিজ, সেলোয়ার, 3 পিস এই পোশাকগুলো কিন্তু এই পাশটাতে বেশি বিক্রি হচ্ছে। তবে বিক্রেতারা যেটি বলছেন যে এই ভিড়টা বেলা যত গড়াবে আরও বেশি বাড়বে এবং দুপুরের পর থেকে সন্ধ্যার পর রাত 10টা-11টা পর্যন্ত এই শপিং মল খোলা থাকে এবং সেই সময় এই বেচাকেনা অনেক বেশি জমে উঠবে। তো রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে এই ছিল ঈদ কেনাকাটার আমার কাছে সবশেষ খবর। ঈদ কেনাকাটার খবর জানছিলাম বসুন্ধরা শপিং মল থেকে। আবারও ঢাকার পুঁজিবাজারে মন্দার কবলে আটকা পড়েছে দেশের ব্যাংক ও আর্থিক খাত। সপ্তাহ ব্যবধানে প্রধান সূচক বাড়লেও কমেছে ডিএসইর বাজার মূলধন। তবে গড় লেনদেনে ঘুরে দাঁড়িয়েছে ওষুধ, বীমা, বস্ত্র, জ্বালানি ও খাদ্য খাতের কোম্পানি। সূচকের উত্থানে গেল সপ্তাহ পার করেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। ডিএসইএক্স 21.65 পয়েন্ট বেড়ে সপ্তাহ শেষের লেনদেন ঠেকেছে 5225.61 পয়েন্টে। প্রধান সূচকের উত্থান হলেও 6576 কোটি 91 লাখ টাকা কমেছে ডিএসইর বাজার মূলধন। গেল সপ্তাহে একদিনে সর্বোচ্চ লেনদেন হয়েছে চতুর্থ কার্যদিবস বুধবারে 452 কোটি 85 লাখ টাকা, আর সর্বনিম্ন লেনদেন 336 কোটি 67 লাখ টাকা হয়েছে প্রথম কার্যদিবস রোববারে। খাতভিত্তিক দৈনিক গড় লেনদেনের পরিসংখ্যানে গেল সপ্তাহেও মন্দার চক্রে থেকেছে সাধারণ মানুষের জামানত জমা রাখা ব্যাংক খাত। দৈনিক গড় লেনদেন 43 কোটি 70 লাখ টাকা থেকে নেমেছে 33 কোটিতে। আর্থিক খাতের 23 প্রতিষ্ঠানের গড় লেনদেন এক সপ্তাহ কমেছে প্রায় 33%। তবে এ সময় জীবন বীমার 43 কোম্পানির দৈনিক গড় লেনদেন বেড়েছে 112.22% আর 88.25% বেড়েছে সাধারণ বীমার গড় লেনদেন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসব আজ। এই মুহূর্তে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে আছেন রিপোর্টার চন্দ্রিমা চৌধুরী। সরাসরি যাচ্ছি তার কাছে। চন্দ্রিমা, সনাতন ধর্মাবলম্বীদের রঙিন উৎসব দীপাবলি, আজ হচ্ছে হোলি উৎসব এবং আজ কিন্তু রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সবাই সকাল থেকে জড়ো হয়েছেন। এখানে আবিরের রঙে রাঙিয়ে তুলছেন একে অপরকে এবং সকাল থেকেই দেখা গেছে বেশ বর্ণিল পরিবেশ ধারণ করে আছে এই মন্দির প্রাঙ্গণ এবং বিভিন্ন স্থান থেকে দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছেন। নানান রঙে একজন আরেকজনকে রাঙিয়ে তুলছেন, ঠাকুরের পায়ে সেই রং ছুঁয়ে দিচ্ছেন এবং তারা বলছেন যে
সম্প্রতি দেশে যে নারীর প্রতি সহিংসতা হচ্ছে, তারা আসলে ঠাকুরের কাছে বলছে যে এই যে নারীর প্রতি এবং এই সহিংসতা এবং দেশের যে অস্থিতিশীলতা তা আসলে তা নাশ করতেই আসলে সব অশুভ শক্তির নাশে যেন ঈশ্বর শান্তি প্রতিষ্ঠা করে এবং এই রঙের পরশ যেন সকলের জীবন এবং এই দেশকে রাঙিয়ে তুলতে পারে। এবং একটু জানিয়ে দিতে চাই যে প্রতি বছরে কিন্তু দোল পূর্ণিমায় সকলে কিন্তু আবির খেলে থাকে এবং বৈষ্ণবদের মতে এই দিন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রাধিকার সাথে এবং অন্যান্য সখীদের সাথে কিন্তু বৃন্দাবনে আবির খেলেছিলেন এবং এই দিনকে কিন্তু প্রেমের এবং শান্তির এবং খুবই মঙ্গল মানা হয় এবং এর জন্যে কিন্তু প্রতি বছর এই দিনটিকে আবিরের রঙে ভক্তরা রাঙিয়ে তোলেন এবং অনেকেই জানাচ্ছিলেন যে সকলে কিন্তু প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করে এবং বড়রা ছোটদেরকে নিয়ে আসছে, তারাও মা বাবার হাত ধরে এই হোলির উৎসবে মেতে উঠছে, ঠাকুরের পায়ে তারা রং ছুঁয়ে কিন্তু সেই রং আবার একে অপরকে রাঙিয়ে দিচ্ছে এবং তারা বলছিল যে ঈশ্বরের কাছে তারা দেশের মঙ্গল কামনা করছে। একই সাথে জানিয়ে রাখতে চাই যে সকলে কিন্তু এই সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেমে বন্দি করার জন্যে সকলে কিন্তু ছবি তুলে রাখছেন এবং একে অন্যের সাথে কিন্তু এই মুহূর্তগুলো বন্দি করে নিচ্ছেন তাদের মুঠোফোনের মাধ্যমে এবং নানান রঙে তারা একে অপরের সাথে হোলি খেলছেন। এই ছিল আমার কাছে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে হোলি উৎসবের সর্বশেষ। দোল উৎসবের খবর জানছিলাম রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে। ইউক্রেনে যুদ্ধবিরতি প্রস্তাবে রাশিয়া সম্মত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তবে জুড়ে দিয়েছেন বেশ কিছু শর্ত। জানান যুদ্ধবিরতি নিয়ে আরও আলোচনা প্রয়োজন। বৃহস্পতিবার মস্কোয় সংবাদ সম্মেলনে পুতিন আরও বলেন, অবশ্যই দীর্ঘস্থায়ী শান্তির পথ তৈরি করতে হবে ও সংকটের মূল কারণগুলো দূর করতে হবে। এসব বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপ করারও ইঙ্গিত দেন তিনি। রাশিয়া ইউক্রেনের মধ্যে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। এ নিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে আলোচনা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে সংবাদ সম্মেলনে আসেন ক্রেমলিন অধিপতি। বেশ কিছু শর্ত জুড়ে দিয়ে যুদ্ধবিরতির প্রস্তাবে সমর্থন জানান পুতিন। বলেন এর মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং সংঘাতের মূল কারণগুলোর সমাধান করতে হবে। যদিও পুতিন সন্দেহ প্রকাশ করেন যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে। বলেন যুদ্ধবিরতির প্রস্তাবটি ভালো উদ্যোগ, তবে শর্তগুলো কেমন হবে, যুদ্ধবিরতি হলে দুপক্ষই সেনা প্রত্যাহার করবে কিনা এসব প্রশ্ন তোলেন পুতিন। আরও বলেন ৩০ দিনের যুদ্ধবিরতি শুধু ইউক্রেনের জন্যই সুবিধাজনক হবে। এই সুযোগে ইউক্রেন পুনরায় অস্ত্র সংগ্রহ করে সংগঠিত হতে পারে, যা রাশিয়ার জন্য কৌশলগত অসুবিধা তৈরি করতে পারে। যুদ্ধবিরতি লঙ্ঘিত হচ্ছে কিনা এটাই বা কে পর্যবেক্ষণ করবে, এ নিয়েও প্রশ্ন রাখেন রুশ প্রেসিডেন্ট। ২০০০ কিলোমিটার দীর্ঘ যুদ্ধক্ষেত্রে সংঘর্ষ থামানোর আদেশ কে দেবে তা একটি প্রধান বিষয়। এছাড়া কোনো পক্ষ যুদ্ধবিরতি ভঙ্গ করলে কাকে দোষারোপ করা হবে, কিভাবে তা যাচাই করা হবে এবং এমন একটি চুক্তি কার্যকর করতে কি শর্ত থাকতে হবে, এসব বিষয় নিয়ে গভীর আলোচনা প্রয়োজন। এসব বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোনালাপের ইঙ্গিত দেন পুতিন। যুদ্ধ বন্ধের উদ্যোগ নেয় ট্রাম্পকে ধন্যবাদও জানান রুশ প্রেসিডেন্ট। কাকুলি আখতার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক, রোহিঙ্গা সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে ডক্টর ইউনুস গুতেরেস। ঈদযাত্রার ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু, শতভাগ বিক্রি হচ্ছে অনলাইনে। রেল স্টেশনে নেই চিরচেনা ভিড়, এখনো জমে ওঠেনি বাসের টিকিট বিক্রি। এবং মহাসড়ক দখল করে গাজীপুরে একের পর এক অস্থায়ী দোকান, চলছে চাঁদাবাজিও। যানবাহন ও পথচারী চলাচলে বিঘ্ন, কঠোর পদক্ষেপ না নিলে ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।